গল্পের শুরুতে আমরা হেনরি প্যাপিলন নামের এক ব্যক্তিকে দেখি। পেশায় হেনরি একজন চোর ছিল এবং তার অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু যে জেলে তাকে পাঠানো হয়েছিল সেটি ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেলগুলির মধ্যে একটি এবং সমুদ্রের একেবারে মাঝ বরাবর একটি আইল্যান্ডে অবস্থিত। এই জেলে একজন বন্দী আরেকজন বন্দীকে ঘুমন্ত অবস্থাতেই নির্মমভাবে হত্যা করে দিত, আর কেউ কাউকে সাহায্য করতে এগিয়ে আসতো না। এখানে কেবল শক্তিশালীরাই টিকে থাকতে পারত। এখানে একটাই আইন চলত, মারো নইলে মরো। যারা বলে পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে তাদের জন্য এই জেলটি সবচেয়ে ভালো জায়গা, কারণ এখানে এসে বোঝা যায় একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে কতটা নিষ্ঠুর হতে পারে। আজ আমরা যে ব্যক্তির কথা বলবো তার জীবনের একটাই লক্ষ্য ছিল, যে কোনো উপায়ে এই জেল থেকে পালানো। যদিও এই অসম্ভব কাজের জন্য সে তার জীবনের 14টা বছর ওই জেলের মধ্যেই কাটিয়ে ফেলেছিল, কিন্তু হেনরি প্যাপিলনের এই গল্প সেই সব মানুষের জন্য সত্যি অনুপ্রেরণা জাগায় যারা খুব সহজেই জীবনের কাছে হার মেনে নেয়। আর এই মুভিটি একটি সত্য জেল পালানো কাহিনীর উপর বানানো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই সব কিছু শুরু হয়েছিল 1931 সালে। এখানে আমরা দেখি হেনরি প্যাপিলনকে প্রতিবারের মতো আজও এক ধনী লোকের লকার চুরি করতে দেখা যায়। আজ হেনরি কিছু হিরে চুরি করেছিল যার দাম ছিল কোটি টাকারও বেশি। তবে হেনরি এইসব বেআইনি কাজ একা করতো না, তার পিছনে ছিল এক বিশাল মাফিয়া বস। কিছুটা হিরে নিজের কাছে রেখে হেনরি তার চুরির অংশের কিছু ভাগ তার বসকে দিতে যায়। তখন সে দেখে সেখানে একজন লোককে খুব খারাপভাবে মারধর করছে তারা। তার বস তাকে বলে, যারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের সঙ্গে আমি ঠিক এটাই করি। হেনরি বুঝে যায় তাকে কখনোই নিজের বসের বিরুদ্ধে যাওয়া উচিত নয়। তবে আজই সে কিছু হিরে চুরি করেছে। আমরা এখানে হেনরির গার্লফ্রেন্ড ন্যানেটকে দেখি। হেনরি তাকে ভালোবাসত, তাই নিজের ভাগের সব হিরে সে তাকে দিয়ে দেয়। সে খুব খুশি তো হয়, কিন্তু তার আসলে এসবের কোনো দরকার ছিল না। সে শুধু হেনরির সঙ্গে সাধারণ মানুষের মতো একটা জীবন কাটাতে চাইছিল। তারা দুইজনেই কথা বলছিল। তখন দেখা যায় একজন লোক লুকিয়ে লুকিয়ে তাদের পিছু করছে এবং হেনরি যে তাকে হিরেগুলি দিয়েছে সেটি সে দেখেছে, কিন্তু দুজনে সেটি লক্ষ্য করে না। বাড়ি ফিরে আসে। রাতে দুজনেই একটি ভালো সময় কাটিয়ে সকালে ঘুম ভাঙলেই তার গার্লফ্রেন্ড তাকে বলে, আমি আর এখানে থাকতে চাই না, আমাদের দুজনকেই ফ্রান্সে চলে যাওয়া উচিত, সেখানে আমরা ভালোভাবে জীবন শুরু করব। কিন্তু হেনরি তাকে বলে, সেখানে তো কিছুই নেই। গত রাতে আমি যত টাকা কামিয়েছি ফ্রান্সের মানুষ সারা বছরেও তত টাকা কামাতে পারে না। এই কথা শুনে ন্যানেট রেগে যায়, কারণ হেনরির চিন্তা সবসময় শুধু টাকাই ছিল। হঠাৎই কিছুক্ষণ পর দরজায় বাড়িওয়ালার কড়া নাড়ার শব্দ আসে। সে হয়তো ভাড়া নিতে এসেছে, কিন্তু দরজা খুলতেই কয়েকজন পুলিশ হেনরির উপর ঝাঁপিয়ে পড়ে। তারা হেনরিকে কারোর খুনের অভিযোগে গ্রেপ্তার করার জন্য এসেছিল। পুলিশ তাকে কিছু বলতেই দেয় না, এমনকি বিনা জামা কাপড়েই সোজা তাকে থানায় নিয়ে যায়। পরদিন ন্যানেট জেলে তার সঙ্গে দেখা করতে আসে। তখন জানা যায় হেনরিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। হেনরি সেদিন রাতে দেখেছিল যাকে তার বস খুব মারধর করছিল তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে তারা, আর সেই দোষ তার উপর চাপিয়ে দেয়, কারণ সেই হিরে থেকে কিছুটা হিরে সে লুকিয়ে বার করে নিয়েছিল, আর যে লোকটি তাদের উপর নজর রাখছিল সেটি তার বসেরই লোক ছিল। হেনরি বলে তাকে ফাঁসানো হয়েছে, আর কোনো আইনই তাকে এখান থেকে বের করতে পারবে না। তবে হেনরি ন্যানেটকে কথা দেয় একদিন না একদিন সে জেল থেকে পালাবে এবং তার কাছে অবশ্যই ফিরে আসবে। তার পাশের সেলেই জুলিয়েট নামের এক বন্দী তাকে বলে, এখান থেকে পালাতে চাইলে পালানো সম্ভব, কিন্তু অনেক টাকার প্রয়োজন। হেনরি তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। এরপর সব বন্দীদের চুল কেটে তাদের জেলের পোশাক পরিয়ে এক লাইনে দাঁড় করানো হয়। সেখানে অনেক বন্দী ছিল, কিন্তু জুলিয়েট হেনরিকে একজন বিশেষ ব্যক্তির দিকে ইশারা করে দেখায়। এই ব্যক্তির নাম হলো লুইস ডেগা। জেলে আসার আগে সে কোটি কোটি টাকার জাল কাগজ বানাতো। তার অনেক টাকা আছে। তোমার কাজ হলো এই লোকটার দিকে নজর রাখা, এর মাধ্যমেই আমরা এই জেল থেকে বের হতে পারি। তবে হয়তো তাকে বেশি দিন দেখা যাবে না, কারণ এখানকার কয়েদিরা হয়তো তার পেট কেটে সকল টাকা বার করে নেবে। এবার জুলিয়েট এমন কেন বলল সেটা খুব শীঘ্রই বোঝা যাবে। এরপর সব বন্দীকে শহরের রাস্তা দিয়ে একটি কার্গো জাহাজে তোলা হয়। যেমনটা জুলিয়েট বলেছিল, লুইস ডেগা একজন ধনী ব্যক্তি, তাই শহরের কিছু মানুষ তার সাথে দেখা করতে আসে। এই ভিড়ের মধ্যে লুইসের স্ত্রীও ছিল এবং তার উকিলও। তার স্ত্রী তাকে প্রতিশ্রুতি দেয় ক্রিসমাসের আগে যেভাবেই হোক তাকে জেল থেকে বের করে আনবে সে। জাহাজে ওঠার পর হেনরি লুইসের কাছে যায় এবং বলে, তুমি কি জানো তোমার জীবন এখানে সুরক্ষিত নয়? তবে তুমি চাইলে আমি তোমার বডিগার্ড হতে পারি।
দিনরাত সবসময় তোমাকে পাহারা দেব আমি, তোমার উপরে একটা আঁচড় আমি আসতে দেব না, কিন্তু তার জন্য আমাকে টাকা দিতে হবে। তবে লুইস তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। সে বলে, আমার মনে হয় না যে আমার প্রাণের কোনো ঝুঁকি আছে এখানে। কিন্তু তার এই ভুল ধারণা তাড়াতাড়ি ভাঙতে চলেছিল, কারণ জেলের ভয়ানক বর্বরতা সে এখনও দেখেনি। একদিন রাতে যখন সে ঘুমাচ্ছিল, সে দেখে একজন লোক তার পাশের এক বন্দির গলা নির্মমভাবে কেটে দেয়। ওই কয়েদি তার পেটের মধ্যে টাকা লুকিয়ে রেখেছিল, তাই ওই ভয়ানক কয়েদি তার পেট কেটে সেই সকল টাকা বার করে নেয়। সেই টাকা শুধু সে একা নেয় না, একজন পুলিশ গার্ডকেও ভাগ হিসেবে কিছুটা দেয়। সেই রাতে ওই মার্ডারকে নিয়ে হইচই শুরু হয়, কিন্তু খুনি তখনও তাদের মাঝেই ছিল। লুইস এবার এই নির্মম দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। সে তো এইরকম কিছু ভাবেইনি, এইরকম নির্মমভাবে মরতে সে কখনোই কাউকে দেখেনি। সকালে সে দৌড়ে হ্যান্ডির কাছে যায়, কারণ এই জেলের মধ্যে সবথেকে ধনী ব্যক্তি সেই ছিল, আর পরবর্তীতে তারও খুন হতে পারে। হ্যান্ডি তাকে বলে যেদিন সে এখান থেকে পালাবে সেদিন তাকেও নিয়ে যাবে সে। কিন্তু লুইস বলে সে পালাতে চায় না, শুধু বেঁচে থাকতে চায়, কারণ তার আইনজীবী তাকে শিগগিরই এখান থেকে বের করে নিয়ে যাবে। পরদিন রাতে ওই খুনিটি আবারও ওঠে, আর এবার লক্ষ্য ছিল লুইস, কিন্তু হ্যান্ডি জেগে তার ওপর নজর রাখছিল। ঠিক তখনই হ্যান্ডি ওই খুনির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করতে শুরু করে। কেউ তাকে আটকায় না, বরং অন্যরাও এই সুযোগে খুনিকে কয়েক ঘুষি মেরে নেয়। কিছুক্ষণ পর সেখানে গার্ডেরা চলে আসে। তারা দেখে হ্যান্ডির হাতে অনেকটাই আঘাত লেগেছে। তারা বুঝে যায় হ্যান্ডি একে বেধড়কভাবে মারধর করেছে, তাই তারা হ্যান্ডিকে তাদের সাথে নিয়ে যায় এবং কয়েকদিনের জন্য তাকে বেঁধে রেখে খাবার ও পানীয় জল বন্ধ করে দেয়। তবে হ্যান্ডি একটা কথাই ভাবছিল, তার অনুপস্থিতিতে কেউ যেন লুইসের হত্যা না করে দেয়। এইভাবেই কিছুদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। সে দেখে সে ওই খুনিটিকে এতটাই খারাপভাবে মেরেছিল, এরপর থেকে কেউ আর লুইসের দিকে তাকাতে সাহসই পায়নি। জুইলেট তাকে বলে তার কাছে এখান থেকে পালানোর একটি প্ল্যান আছে, কিন্তু হ্যান্ডির আর কারোর উপর ভরসা ছিল না। সে বলে, আমি যদি এখান থেকে পালাতে গিয়ে মারাও যাই, তাহলে সেটা আমার ভুলের কারণেই আমি মরতে চাই, অন্যের ভুলের পরিকল্পনার জন্য নয়। এভাবেই সমুদ্র যাত্রা শেষ করে তাদের কার্গো জাহাজটি একটি আইল্যান্ডে পৌঁছায় এবং এখানেই ওই ভয়ানক জেল তৈরি করা হয়েছিল। জাহাজ থেকে নামার সময় জুইলেট ইচ্ছা করেই তার পায়ে আঘাত করে আর ভান করে যেন সে জাহাজ থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখান থেকে পালানোর পরিকল্পনাই সে করেছিল। অন্যদিকে সকল কয়েদিদের ফ্রেঞ্চ গুয়ানার থেকে অনেকটা দূরে একটি খালি আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। জেলে পৌঁছে জেলের জেলার সবাইকে নিয়মকানুন ভালোভাবে বুঝিয়ে দেয়। সে বলে, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই পালানোর চেষ্টা করবে, তবে এতে আমার কোনো সমস্যা নেই। তুমি যখন ইচ্ছা যতবার ইচ্ছা এখান থেকে পালানোর চেষ্টা করতে পারো, তবে আমরাও তোমাদের উপর গুলি করতে একবারও দ্বিধাবোধ করব না। কিন্তু একটা কথা মাথায় রেখো, এখানে দুটি গার্ড সব সময় 24 ঘন্টা তোমাদের উপর নজর রাখবে। কখনো কেউই তাদের বোকা বানাতে পারে না, আর পারবেও না। আর তারা হলো এই বিশাল জঙ্গল আর সমুদ্র। এই জঙ্গলে তোমরা পানীয় জল এবং খাবারের অভাবে মারা যাবে, আর কোনোভাবে জঙ্গল পার করলেও সামনে সমুদ্র তোমাদের বাধা হয়ে দাঁড়াবে। সেখানে রয়েছে অনেক শার্ক, আর যদি তোমরা পালাতে গিয়ে একবার ধরা পড়ো, তাহলে 2 বছর কালকুঠরির মধ্যে রাখা হবে তোমাদের, আর 2 বার পালানোর চেষ্টা করলে প্রায় 5 বছর। এবং যদি কোনোদিন কেউ পালাতে গিয়ে কোনো গার্ডকে মেরে ফেলে, তাহলে তার অর্থ হলো কয়েদিদের যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড। এরপর হ্যান্ডি যখন তার সেলে পৌঁছায়, সে পরিষ্কার বুঝতে পারে লুইসের মতো মানুষ এখানে 1 সপ্তাহও টিকে থাকতে পারবে না, কারণ জেলখানার পরিস্থিতি এমন ছিল। সেই সকল কয়েদিদের যখন কাজ করানোর জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেই সময় এক গার্ড লুইসকে চিনে ফেলে। লুইসের মনে হয় হয়তো এই গার্ড তার কোনো ভালো কাজের জন্যই তাকে চেনে, তবে আদেও না। ওই গার্ডের বোনের বর লুইসের দেওয়া নকল কাগজপত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। বর্তমানে সে কোর্টের চক্কর কাটছে। এই কারণেই ওই গার্ড প্রতিশোধ নেওয়ার জন্য দুজনকেই রুট 0-তে পাঠিয়ে দেয়। জায়গাটি সবচেয়ে বিপজ্জনক জায়গা ছিল, সেখানে মাইনিং করা হতো। সেখানে কোন সময় কে মারা যায় তার কোনো ঠিকই ছিল না। লুইসও সেখানে কাজ করতে করতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যায়, আর তার লুকানো টাকাগুলি কাজ করার সময় কোথাও পড়ে যায়। এই কথাটি হ্যান্ডিকে বলতেই টাকাগুলি খোঁজাখুঁজি শুরু করে সে, কারণ সেখান থেকে পালানোর জন্য তাদের টাকার প্রয়োজন ছিল। কিছুক্ষণ পর হ্যান্ডি ওই টাকা তো পেয়ে যায়, কিন্তু অন্য বন্দিরা তাকে দেখে ফেলে। ঠিক তখনই একজন কয়েদি কাজ করতে করতে মারা যায়। লুইস গার্ডেদের এই কথা বলতে গেলে সিলার নামের একজন কয়েদি তাদেরকে চুপ করিয়ে দেয় এবং ওই মৃত কয়েদির খাবার নিজেদের মধ্যে ভাগ করে নেয়। কিছুক্ষণ পরেই একজন লোক লুইসের কাছে আসে
তাকে বলে, আমি জানি তোর কাছে টাকা আছে, ওই টাকা আমাকে দিয়ে দে, তাহলে আমি কিছুই করব না। এটা দেখে হ্যান্ডি এগিয়ে গিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং লুইসের থেকে দূরে থাকতে বলে তাকে। সঠিক সময়ে পুলিশ এসে পড়লে তাদের মধ্যে ঝামেলা তৈরি হয় না। কাজ শেষে সেখান থেকে যাওয়ার সময় হ্যানরি সেখানে একজন লোককে দেখে, যে কোনো কয়েদি ছিল না, সে জেলের জন্য শহর থেকে নানান জিনিস এনে দেওয়ার কাজ করত। হ্যানরি গোপনে তাকে বলে, আমার কাছে কিছু টাকা আছে, আমাকে কি তুমি জেল থেকে পালাতে সাহায্য করতে পারবে? তবে ওই লোকটি হ্যানরিকে এই জাহান্নুম থেকে বার করার জন্য প্রায় $5000 চেয়ে বসে। তবে হ্যানরির কাছে এত টাকা ছিল না, তা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। একদিন হঠাৎ জেলে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, কারণ একজন বন্দি নাকি পালিয়েছে। হ্যানরি জানতো এটা অবশ্যই জুইলট হবে। সে লুইসকে বলে, দেখলে, আমি বলেছিলাম এখান থেকে পালানো সম্ভব, সে পালাতে পারলে আমরাও পারবো। পরদিন যখন তারা স্নান করছিল, তখন আবার ওই কয়েদিরা লুইসের ওপর আক্রমণ করে। তারা তার টাকা চুরি করার জন্য এসেছিল। তবে হ্যানরি তাদের সাথে লড়াই করতে শুরু করে এবং লুইসকে বাঁচাতে গিয়ে তার গায়ে ছুরির আঘাত লাগে। লুইস জানতই না যে জেলে এইরকম নির্দয় কয়েদিরা থাকে, যারা সামান্য টাকার জন্য খুন করতে একবারও ভাবে না। তবে লুইসের কাছে এটা পরিষ্কার হয়ে যায়, কোর্টে জামিনের আগেই হয়তো তাকে মেরে ফেলবে এরা। এই কারণে সেই দিনই সে হ্যানরিকে বলে আর বেশি দিন সে এখানে থাকতে পারবে না, খুব তাড়াতাড়ি সে হ্যানরির সাথে পালিয়ে যেতে চায়। ঠিক সেই দিনই জেলার সকল কয়েদিদের জেলের বাইরে একসাথে জড়ো করে এবং বলে, আমি তোমাদের জেলের কিছু নিয়ম বলেছিলাম, কিন্তু তোমাদের মধ্যে একজন কয়েদি সেই নিয়ম মানতে অস্বীকার করেছে, সে পালানোর চেষ্টা করেছে। আসলে একজন কয়েদি এখান থেকে পালাতে গিয়ে দুইজন গার্ডের উপর আক্রমণ করে দিয়েছিল এবং তাদের মধ্যে একজন মারা যায়। এরপর যখন ওই কয়েদিকে সবার সামনে আনা হয়, তখন হ্যানরি দেখে যে কয়েদির কথা তারা বলছিল সেটা আর কেউ নয়, জুইলট ছিল। জেলের সকল কয়েদিদের সামনেই জুইলটের মাথা ধর থেকে আলাদা করে দেয়। এটা দেখে লুইস থর থর করে কাঁপতে থাকে। সে যে পালানোর পরিকল্পনা করছিল, তা এই সব কিছু দেখে তার সাহস ভেঙে যায়। জেলার হ্যানরি এবং লুইসকে তার মৃতদেহ জঙ্গলে গিয়ে মাটির নিচে পুঁতে দেওয়ার কাজ দেয়। এরপর হ্যানরি এবং লুইস কিছু গার্ডের পাহারায় ওই মৃতদেহকে জঙ্গলে নিয়ে যায়। কিন্তু তখনই লুইস এত রক্ত দেখে একেবারে চুপ হয়ে নিচে বসে পড়ে। একজন গার্ড তাকে উঠতে বললেও সে উঠতে পারে না। গার্ডের মনে হয় তাদের কথা মানছে না হয়তো, তবে আসলে তার শরীর একেবারে ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল। ওই গার্ড রেগে গিয়ে তাকে চাবুক মারতে শুরু করে। তবে হ্যানরি এই সুযোগে একটি পাথর দিয়ে গার্ডের মাথায় আঘাত করে পালিয়ে যায়। গার্ডেরা তার পিছু নেয়, তার উপর গুলিও চালায়। কিন্তু হ্যানরি সামনে একটি নদীতে লাফ দেয়। নদীর জলের স্রোতে অনেকটাই দূরে ভেসে যায় সে। দিন গড়িয়ে রাত হয়ে যায়। সে যায় ওই ব্যক্তিটির কাছে, টাকার বিনিময়ে যে হ্যানরিকে পালানোর জন্য সাহায্য করবে। লোকটি তার কাছ থেকে টাকা চাইলে হ্যানরি বলে, একবার যদি সে প্যারিস পর্যন্ত পৌঁছে যায়, সে তাহলে তাকে এর থেকে ডবল টাকা দেবে। কিন্তু তখনই দেখা যায় ওই লোকটি পুলিশের সাথেই মিশে আছে। সে বলে, আমার কোনো যায় আসে না তোমার কাছে কত টাকা আছে, পুলিশরা আমাকে তোমার থেকেও অনেক টাকা দেয়। সে হ্যানরিকে আবারও পুলিশের হাতে তুলে দেয়। হ্যানরিকে জেলারের সামনে নিয়ে আসা হয়। জেলার তাকে বলে, তোমার কপাল ভালো, তুমি যে গার্ডকে মেরেছিলে সে সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গেছে, সে মারা গেলে তোমার সাথে ওই একই কাজ করা হতো। তবে জেলার তাকে ছেড়ে দেয় না। জেলের নিয়ম ভাঙার জন্য 2 বছর কালকুঠরির মধ্যে রাখার সাজা দেওয়া হয় তাকে। জেলার বলে, কালকুঠরির মধ্যে কয়েদিদের সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, বিশেষ করে তাদের সাথে যাদের মধ্যে এখান থেকে পালানোর আশা এখনো বেঁচে আছে। কালকুঠরির মধ্যে কোনো কয়েদির কথা বলা বা চিৎকার করার স্বাধীনতা ছিল না, এমনটা করলে তাদের উপর অত্যাচার করা হতো। আর ঠিক কয়েক মাস থাকার পরে হ্যানরিরও ঠিক একই হয়। তার মানসিক চাপ বাড়তে থাকে, তাকে খাওয়ার নামে শুধু ফুটন্ত জল দেওয়া হতো। আর এই রকম ভাবেই তার শরীর দুর্বল হয়ে পড়ে। একদিন একজন গার্ড তার সাথে দেখা করতে আসে, আর একে মেরেই হ্যানরি পালানোর চেষ্টা করেছিল। ওই পুলিশ অফিসার হ্যানরির উপর প্রচণ্ড রেগেছিল। এই কারণেই হ্যানরিকে খুব খারাপভাবে মারতে থাকে সে। হ্যানরি তো একেবারে নিজের আওয়াজই ভুলে গিয়েছিল, তাই তার গলা দিয়ে একটি আওয়াজও বেরোয় না। একদিন তার পাশের সেলের এক বন্দি তার দিকে একটি বালতি এগিয়ে দেয়। হ্যানরি যখন বালতির ভিতরে তাকায়, তখন সে দেখে তার মধ্যে একটি নারকেল আছে। পরে জানা যায় এই নারকেলটি লুইস পাঠিয়েছিল, কিন্তু কিভাবে সেটা জানা যায় না। এর মানে লুইস এখনো বেঁচে আছে, হ্যানরিকে সে ভুলে যায়নি। এই নারকেলে প্রচুর প্রোটিন থাকে, আর সেই অবস্থায় বেঁচে থাকার জন্য নারকেলই ছিল তার জন্য সবচেয়ে ভালো খাবার। এইভাবে মাসের পর মাস লুইস তার জন্য নারকেল পাঠায়। পরের কয়েক মাসে হ্যানরির শরীরে আবারও শক্তি ফিরে আসে। সে নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিনই অল্প অল্প ব্যায়ামও করতে শুরু করে।
কিন্তু তার এই ভালো দিন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছিল। প্রতিদিনের মতো একদিন যখন সে তার নারকেল নিতে যায়, তখন এক গার্ড তার বালতি পরীক্ষা করতে শুরু করে এবং সেই নারকেলটিকে সে দেখে ফেলে। গার্ডেরা সেই বন্দিকে এই কাজ করার জন্য এমন জঘন্যভাবে মারধর করে সে সেখানেই রক্তাক্ত হয়ে মারা যায়। তবে এবার হ্যান্ডির পালা ছিল। পরদিন জেলর হ্যান্ডির কাছে এসে জিজ্ঞাসা করে, প্রতিদিন তোমার কাছে এই নারকেলকে পৌঁছে দিত, তার নাম আমি জানতে চাই। তবে হ্যান্ডি লুইসকে বাঁচানোর জন্য জেলারকে কোনো কিছুই বলতে রাজি ছিল না, যার ফলে জেলার তাকে সাজা হিসেবে প্রতিদিনের খাবার কম দিতে শুরু করে। এইভাবে আরও কয়েক মাস চলার পর জেলার আবার ফিরে আসে এবং সেই লোকটির নাম জানতে চায়, কিন্তু হ্যান্ডি তখনও কিছু বলতে রাজিই ছিল না। তাই জেলার এবার আরও কঠোর পদক্ষেপ নেয়। তিনি হ্যান্ডির সেলে চিরকালের জন্য সূর্যের আলো ঢোকার রাস্তা বন্ধ করে দেয়। এমনিতে একাকিত্ব, তার ওপর বাইরে কখন রাত কখন দিন সেটা বুঝতে না পারা, এমনকি খাবার কম দেওয়া, এই সব কিছু মিলিয়ে হ্যান্ডিকে ভিতর ভিতর শেষ করে দিচ্ছিল। মানসিক চাপ এবং একাকিত্বে তার পুরনো জীবনের সেই স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। ন্যানেটের সাথে কাটানো মুহূর্তগুলি তার চোখের সামনে ভেসে ওঠে। এছাড়াও চুরি করার সেই মুহূর্তগুলিও তার চোখের সামনে ভেসে ওঠে। এইভাবেই সময় কাটতে থাকে এবং 2 বছরের সাজা শেষ হয়ে যায়। গার্ডেরা যখন তাকে সেল থেকে বের করে, তখন দেখা যায় হ্যান্ডির শরীর প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে এদিকে লুইস তখনও বেঁচে ছিল, কিন্তু গত 2 বছর ধরে সে জেলারের হয়ে কাজ করছিল। হ্যান্ডির বাইরে আসার খবর তার কাছে যেতেই লুইস তার সঙ্গে দেখা করতে যায়। সে দেখে হ্যান্ডি বিছানায় নিথর হয়ে পড়ে আছে। তার এই অবস্থা দেখে লুইস তার কাছে ক্ষমা চায়, কারণ তার মনে হয় এই সব কিছু তার জন্যই হয়েছে, সেই দায়ী। লুইস হ্যান্ডিকে বলে, তুমি ঠিকই বলেছিলে, একবার এই জাহান্নুমে কেউ চলে আসলে সে আর বেরোতে পারে না। সেই জন্যই আমি এখনো এখানেই আটকে আছি। আমার স্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সকল সম্পত্তি, সব টাকা সে নিজে ভোগ করছে। এমনকি আমার নিজের উকিলের সাথে সে বিয়ে করে নিয়েছে। এখন আর আমার এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। এই কথা শুনে হ্যান্ডি হেসে ওঠে, কারণ এতদিন সে পাগল হওয়ার ভান করছিল। আসলে তার মানসিক অবস্থা পুরোপুরি ঠিকই ছিল। লুইস বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এত কষ্ট সহ্য করতে পারতাম না। আসল সত্যিটা জেলারকে বলেই দিতাম। এটা শুনে হ্যান্ডি বলে, এমনটা নয় যে আমি কখনো সত্যি কথাটা বলতে চাইনি, কিন্তু যখনই সত্যিটা বলার কথা ভাবতাম তখনই মনে হতো তোমার মতো মানুষ এই টর্চার সহ্য করতে পারবে না। লুইস জানায় তারা এখনো পালাতে পারে। সে একটি লোকের সাথে কথা বলেছে যে তাদের জন্য নৌকার ব্যবস্থা করে দেবে, কিন্তু এই কাজ আমার দ্বারা একা সম্ভব নয়। এরপর হঠাৎই হ্যান্ডি লুইসের ওপর জোরে জোরে চিৎকার করতে শুরু করে, যাতে ডাক্তারের মনে হয় তার আবারও মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, যাতে তারা তাকে অজ্ঞান করার ওষুধ দেয়। তবে সেগুলি সে খেত না, বরং ঘুমানোর নাটক করে জমিয়ে রাখত, কারণ এখনও জেল থেকে পালানোর নানান রকম প্ল্যান হ্যান্ডির মাথায় ঘুরছিল। তবে সে কাউকেই আগে থেকে সেই প্ল্যান বলতে চাইছিল না। সেই রাতে হ্যান্ডি দেখে হাসপাতালেরই একজন গার্ড একটি ছেলেকে যৌন নির্যাতন করার চেষ্টা করছে। তার কাছেই এখানকার চাবি থাকত। ছেলেটির নাম ছিল ম্যাচুরেট। হ্যান্ডি ওই গার্ডকে তাড়িয়ে দিয়ে তাকে বাঁচায় এবং হ্যান্ডি তাকে বলে তার কাছে এখান থেকে পালানোর একটি প্ল্যান আছে এবং সে চাইলে তাকে তার টিমে নিতে পারে। তবে যেদিন তারা পালাবে সেই রাতে ওই গার্ডকে অন্যদিকে ব্যস্ত রাখতে হবে, আর এই কাজ একমাত্র সেই পারবে। ম্যাচুরেট তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন দেখা যায় সেলরকেও তারা তাদের প্ল্যানের সাথে যুক্ত করে নিয়েছে, কারণ একমাত্র সেই নৌকার ব্যবস্থা করতে পারত। তবে লুইস তার ওপর পুরোপুরি ভরসা করতে পারছিল না, কিন্তু হ্যান্ডির কথায় সে রাজি হয়ে পালানোর পর নৌকার ব্যবস্থার জন্য তার সব টাকা তাকে দিয়ে দেয়। এরপর হ্যান্ডি তার জমা করা সেই ঘুমের ওষুধগুলো লুইসকে দিয়ে দেয়। লুইস যখন সেখান থেকে যাচ্ছিল তখন এক লোক তাকে ঘুমের ওষুধ নিয়ে যেতে দেখে ফেলে এবং সেগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এবার হ্যান্ডি তাকে আর সাহায্য করে না। সে দেখতে চাইছিল তাকে ছাড়া লুইস এত বছর কিভাবে বেঁচে আছে। সে দেখে লুইস খুব সহজেই লোকটির সাথে মোকাবেলা করে। এটা দেখে হ্যান্ডি ভীষণ খুশি হয়। সেই রাতে জেলের অফিসারদের বিনোদনের জন্য জেলের ভিতরে বড় পর্দা দিয়ে সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়, আর এটাই ছিল তাদের কাছে পালানোর সবথেকে ভালো সুযোগ। পরিকল্পনা অনুযায়ী ম্যাচুরেট ওই গার্ডকে যৌন ইশারা দেখিয়ে বাথরুমে নিয়ে যায়, আর তার কাছেই এখানকার চাবি ছিল। সেই সময় হ্যান্ডি নিজের বিছানা থেকে একটি লোহার রড বের করে নেয়। সে সেলরকে বলে, আমরা শুধু ওই গার্ডকে অজ্ঞান করব, হত্যা নয়। যদি সে মারা যায় আর আমরা ধরা পড়ি তাহলে জেলার আমাদের দুজনেরই মাথা ধর থেকে আলাদা করে দেবে। অন্যদিকে লুইস সুযোগ বুঝে অফিসারদের ড্রিঙ্কে সেই ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এদিকে সিনেমার আওয়াজ এতটাই বেশি ছিল যে তার সুযোগ নিয়ে হ্যান্ডি গার্ডের উপর হামলা করে, কিন্তু তখনই নিচে বসে থাকা পুলিশের কানে আওয়াজ যেতেই একজন উপরে উঠে আসে।
তবে ততক্ষণে ওষুধ কাজ করা শুরু করেছে। ওই পুলিশ অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার শুধু লুইসের ফিরে আসার অপেক্ষা, সে আসলেই তারা পালিয়ে যাবে। কিন্তু ঠিক তখনই দুর্ভাগ্যবশত আবহাওয়া খারাপ হওয়ার কারণে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হতেই সবাই ভিতরের দিকে যেতে থাকে। এবার এখানেই হয়ে যায় একটা বড় সমস্যা। তারা চারজনেই ভীষণভাবে ফেঁসে যায়, কারণ বৃষ্টি হওয়ার কারণে তাদের দেওয়া সেই ড্রিঙ্ক সকল পুলিশ অফিসার খায়নি। সেলর বলে আমাদের লুইসকে ছাড়াই পালাতে হবে, কিন্তু হ্যান্ডি তাকে ছাড়া যেতে চায় না। এবং কিছুক্ষণ পরেই লুইস চলে আসে। এদিকে বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে, আর এটাই ছিল পালানোর সঠিক সুযোগ। লুইস বলে আমাদের দেওয়াল টপকে পালাতে হবে। তারা আর দেরি করে না, ওই গার্ডের কাছ থেকে চাবি নিয়ে সব গেট খুলে ফেলে। এরপর তারা দেওয়াল টপকে বাইরে চলে যায়, কিন্তু লুইস টপকাতে গেলেই কারেন্ট চলে আসে। লুইস ভয়ে তাড়াহুড়ো করে একটি পাথরের উপর পড়ে যায় এবং তার পায়ে আঘাত লাগে। সেলর বলে লুইস আহত, আমরা ওকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। তবে হ্যান্ডি তার বন্ধুকে ছেড়ে যেতে চায় না। সে লুইসকে কাঁধে তুলে এগোতে থাকে। হঠাৎই সামনে একজন লোক বন্দুক তাক করে দাঁড়ায়, কিন্তু হ্যান্ডি ভয় পায় না। সে বলে যা করার করো, কিন্তু আমি আর ফিরে যাব না। পরে দেখা যায় সে সেলরেরই লোক ছিল, তাদের জন্য নৌকার ব্যবস্থা করেছিল সে। এরপর তারা চারজনই নৌকায় চেপে এই জাহান্নাম থেকে পালিয়ে যায়। তবে এই বিশাল সমুদ্রকে পার করা এখনো বাকি ছিল। এদিকে নৌকাটি চারজনের ভার বহন করার জন্য যথেষ্ট ছিল না। ধীরে ধীরে তাতে জল ঢুকতে শুরু করে। ঠিক তখনই সমুদ্রে বিশাল বড় একটি ঝড় তাদের দিকেই আসতে দেখা যায়। সেলর বলে আমাদের লুইসকে নৌকা থেকে ফেলে দিতে হবে, সে এখন আর কোনো কাজের নয়। তবে হ্যান্ডি রাজি হয় না। এটা শুনে সেলর বলে এই পরিস্থিতিতে হয় লুইস একা মরবে, নয়তো আমরা সবাই একসঙ্গে মরব। এই বলে সে লুইসের ওপর হামলা করে, কিন্তু বাকিরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। তবে শেষমেশ কারোর কথা না শুনলে লুইস সাহস জুগিয়ে একটি চাকু দিয়ে বেশ কয়েকবার আঘাত করে সেলরের হত্যা করে দেয়। জীবনে প্রথমবার সে কারোর প্রাণ নেয়। এই কারণে সে খুবই দুঃখিত ছিল, কিন্তু তাকে না মারলে সেলর তাদেরকেই মেরে ফেলত। তারা সেলরের মৃতদেহ জলে ফেলে দেয় এবং ঝড়ের দিকেই এগিয়ে যায়। প্রচণ্ড ঝড়ে তারা জ্ঞান হারায়। এরপর হ্যান্ডির জ্ঞান ফিরে আসলে সে দেখে তারা একটি দ্বীপের মধ্যে রয়েছে। তাদের নৌকাটি ঝড়ের কারণে পুরোপুরি ভেঙে গিয়েছিল এবং সেখানকার স্থানীয় লোকেরা তাদের উদ্ধার করেছিল। বাইরে বেরিয়ে হ্যান্ডি একজন সিস্টারকে দেখতে পায়। হ্যান্ডি তার বাকি বন্ধুদের কথা জিজ্ঞাসা করে তারা কি সুরক্ষিত আছে। তিনি জানান সবাই নিরাপদে আছে, তাদের শুধু একটু বিশ্রামের প্রয়োজন। ওই সিস্টার জানতো তারা জেল থেকে পালিয়ে এসেছে। তবুও তিনি বলেন সৃষ্টিকর্তা তোমাদেরকে রক্ষা করবে। তোমরা যদি সৃষ্টিকর্তার কাছে ভুল স্বীকার করো তাহলে তোমাদের অপরাধ তিনি ক্ষমা করে দেবেন। বর্তমানে তারা যে জায়গায় ছিল সেটি হলো কলম্বিয়া। হ্যানরি ছুটে সমুদ্রের দিকে যায় এবং সমুদ্রের ঢেউগুলি তার গায়ে লাগায়। সেই অনুভূতিটিকে সে উপভোগ করে, কারণ এত বছর পর সে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। আর এই অনুভূতি তার কাছে জান্নাতের থেকে কম কিছু ছিল না। এরপর হ্যান্ডি লুইসের কাছে যায়। সে বলে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের এখান থেকে এগিয়ে যেতে হবে। কিন্তু লুইস তখনও সেলরের মৃত্যুর জন্য কষ্ট পাচ্ছিল। হ্যান্ডি তাকে বলে আমি যেভাবেই হোক এখান থেকে চলে যাব, এতে তুমি আমার সাথে আসো বা না আসো, কারণ এরা জানে আমরা কারা, আর এটা আমাদের জন্য বিপদ তৈরি করতে পারে। আমি একজনকে কথা দিয়েছি, আমি যেভাবেই হোক ফিরে আসব, আর সেই কথা আমি রাখবই। এই বলে হ্যান্ডি চলে যেতে শুরু করে। তবে কিছু দূর যেতেই সে দেখে পুলিশ এখানে এসে পৌঁছেছে। তারা এখনও তাদেরকে খুঁজছে। সে দৌড়ে লুইসের কাছে ফিরে আসে এবং তাকে পালাতে বলে, কিন্তু পুলিশ তাদের দেখে ফেলে। তারা ম্যাচুরিটিকে তাদের সামনেই গুলি করে হত্যা করে দেয় এবং হ্যানরি ও লুইসকে আবারও গ্রেপ্তার করে। লুইস হ্যানরিকে বলে আমার জন্য তোমার ফিরে আসা উচিত হয়নি। তবে যাই হোক, তাদেরকে আবারও গ্রেপ্তার করা হয়। এরপর অনেকটা লম্বা সময় কেটে যায়। আমরা আবার লুইসকে দেখি, কিন্তু সে আর আগের লুইস নেই। তার বয়স অনেকটাই বেড়ে গেছে। সেই দিন গ্রেপ্তার করার পর থেকেই তাকে চিরকালের মতো কালকুঠরিতেই রাখা হয়েছিল, যাতে সে আর কখনো পালানোর চেষ্টা না করতে পারে। কিছুদিন পর জেলার তার সঙ্গে দেখা করতে আসে, কারণ হ্যান্ডি প্যাপিলনের মতো কয়েদি খুব কমই আসে এই জেলে। সে বলে খুব কম মানুষই আছে যাদের মধ্যে তোমার মতো সহনশীলতা ও ধৈর্য আছে। জেলার জিজ্ঞাসা করে কার জন্য তুমি বারবারই পালানোর চেষ্টা করছো এবং কার জন্য তোমার মধ্যে এখনো আশা বেঁচে আছে। তোমার কি এখনো মনে হয় তুমি এখান থেকে পালাতে পারবে? তবে হ্যান্ডি তার কথার কোনো উত্তরই দেয় না। কিছুক্ষণ পর গার্ডেরা তাকে নিয়ে যায় তার শেষ গন্তব্যস্থলে, ডেভিলস আইল্যান্ড নামের একটি দ্বীপে। সমুদ্রের মাঝখানে অবস্থিত এই দ্বীপ থেকে পালানো অসম্ভব ছিল। চারিদিকে শুধু জল ছিল।
এখানে শুধু বয়স্ক এবং হ্যান্ডিক্যাপ এমনকি মানসিক রোগে আক্রান্ত কয়েদিদেরকে রাখা হতো। জেলারের মনে হয় হ্যানরির হয়তো মানসিক অবস্থা ভালো নেই, তাই তাকেও ওই আইল্যান্ডে পাঠানো হয়। এখানে বন্দীদের পাহারা দেওয়ার জন্য কোনো গার্ড থাকতো না, তারা শুধু সপ্তাহে একবার অল্প কিছু খাবার তাদেরকে দিয়ে যেত। সেখানে পৌঁছে হ্যানরি দেখে অর্ধেকেরও বেশি মানুষ পাগল হয়ে গেছে। হ্যানরিও প্রায় আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু ঠিক তখনই সে লুইসকে সেখানে দেখে। লুইসকে অনেক আগেই ডেভিলস আইল্যান্ডে পাঠানো হয়েছিল। পায়ে আঘাতের কারণে সে সারা জীবনের মতো খোঁড়া হয়ে যায়। এতদিন পরে লুইস তার প্রিয় বন্ধুকে কাছে পায়। লুইস তার জন্য খাবার বানায় এবং তাকে বিশ্রাম নিতে বলে। এই কারাগারে অনেক কয়েদিরাই আত্মহত্যা করছিল, কারণ মৃত্যুই তাদের কাছে একমাত্র মুক্তি ছিল। কিন্তু হ্যানরি প্রায় প্রতিদিনই সমুদ্রের দিকেই তাকিয়ে থাকত, কারণ যেভাবেই হোক তাকে ফ্রান্সে ফিরে যেতেই হবে। সে যে কথা দিয়েছে তার গার্লফ্রেন্ডকে, কিন্তু কিভাবে? সেখানে না ছিল কোনো নৌকা, না ছিল কোনো রাস্তা, চারিদিকে শুধু জল। তবে লুইস পুরোপুরি বদলে গিয়েছিল। সে অবসর সময়ে দেওয়ালে ছবি আঁকত এবং পুরো দেওয়ালে তার আঁকা ছবিতে ভরে গিয়েছিল। সেখানে বেশ খুশিতেই ছিল সে। একদিন লুইস ঘুমিয়ে থাকলে হ্যান্ডি তার সাথে তাকে বাইরে যেতে বলে। সে জানায় তারা এখনও এখান থেকে পালাতে পারে। সমুদ্রের ঢেউগুলিকে সে লুইসকে দেখায়। তার বিশ্বাস ছিল ঢেউ একদিকেই যাচ্ছে, তাদেরকে কিছুই করতে হবে না, তাদেরকে শুধু ভেসে থাকতে হবে। ঢেউ নিজেই তাদেরকে তীরে পৌঁছে দেবে। লুইস তার ওপর বিশ্বাস করত, তাই ভাসতে পারে এমন ফাঁপা জিনিস সে জোগাড় করতে শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই তারা একটি ভেলা বানিয়ে ফেলে। একদিন তারা সেই ভেলা নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছায়। হ্যান্ডি খুবই খুশি ছিল, কিন্তু তখনই লুইস তাকে বলে, আমি যাব না, আমি এখানেই থাকতে চাই। তোমার এখান থেকে যাওয়াটা যতটা জরুরি, আমার এখানে থাকা ততটাই জরুরি। হ্যান্ডি বুঝতে পারে এত বছর জেলে থেকে একজন মানুষ পৃথিবী থেকে কতটা আলাদা হয়ে যায়। লুইস হলো তার জলজান্ত উদাহরণ। লুইস এখানেই তার সুখ খুঁজে পেয়েছিল, এই কারণেই শেষ জীবনটা সে এখানেই থাকতে চাইছিল। হ্যানরি লুইসকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং শেষবারের মতো তাকে বিদায় জানায়। লুইস অনেক বছর ধরেই সেখানে ছিল এবং সে জানত যে এত উঁচু থেকে লাফ দিলে কোনো মানুষ কখনোই জীবিত থাকতে পারে না। কিন্তু তবুও সে হ্যানরিকে থামানোর চেষ্টা করে না। যে মানুষটা এমন অবস্থাতেও এখান থেকে পালানোর কথা ভাবতে পারে, তার কাছে স্বাধীনতার মূল্য নিজের জীবনের থেকেও অনেকটা বেশি। লুইস সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে হ্যানরি যেন সুরক্ষিত এখান থেকে পালাতে পারে। যখন হ্যানরি নিচে লাফ দেবে, তখন ঈশ্বর না করুক তার যেন কোনো ক্ষতি না হয়। এরপর হ্যানরি তাকে শেষ বিদায় জানিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে। তার লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে চারপাশটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। লুইস ঠিকঠাকভাবে কিছুই দেখতে পাচ্ছিল না, তার তো হার্টবিট বেড়ে যায়। কিন্তু ঠিক তখনই সে হ্যানরির চিৎকার শুনতে পায়, আমি পেরেছি, আমার চেষ্টা সফল হয়েছে। এর মানে সে সুরক্ষিত আছে। তার আওয়াজ শুনে লুইস আনন্দে চিৎকার করে ওঠে এবং শেষবারের মতো তার প্রিয় বন্ধুকে বিদায় জানায়, যে তাকে কতবারই না প্রাণে বাঁচিয়েছে। এরপর দৃশ্য পরিবর্তিত হয় অনেক বছর পর। সাল 1969। আমরা দেখি হ্যানরি এখনও জীবিত আছে। যেমনটা সে লুইসকে বলেছিল, ঢেউগুলো তাকে সেখান থেকে দূরে নিয়ে যায়। ঠিক এভাবেই 14 বছর জেলে থাকার পর এবং 2 বার ব্যর্থভাবে পালানোর চেষ্টা করার পর একমাত্র হ্যানরি সেই জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পেরেছিল। হ্যানরি ফ্রান্সের এক পাবলিশারের কাছে এসেছিল এবং এখনও সরকারের ক্রিমিনাল রেকর্ড থেকে তার নাম মুছে যায়নি। সে এখনও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় আছে। হ্যানরি সেই পাবলিশারকে নিজের ডায়েরি দেয় এবং বলে, আমি চাই আমার গল্প পুরো ফ্রান্স জানুক, কারণ এই গল্প শুধু তার একার নয়, এই গল্প লুইসের এবং তার মতো আরও অসংখ্য মানুষের, যাদের ভাগ্য আমার মতো ভালো ছিল না। ওই পাবলিশার তাকে প্রতিশ্রুতি দেয় যে সে অবশ্যই এই বই ছাপিয়ে মানুষের সামনে তুলে ধরবে। মুভি শেষে আমাদের জানানো হয় ফ্রেঞ্চ গুয়ানা জেলগুলিতে প্রায় 80,000-এরও বেশি মানুষ বন্দী ছিল। তাদের মধ্যে খুব কম মানুষই ফ্রান্সে ফিরে যেতে পেরেছিল। বাকিরা হয় মারা গেছে, নয়তো আজও তাদের সাজা ভোগ করে যাচ্ছে। হেনরি প্যাপিলনের এই বই পাবলিশ হওয়ার 1 বছর পর অর্থাৎ 1970 সালে ফ্রান্সের সরকার হেনরিকে তার অপরাধের জন্য ক্ষমা করে দেয়। তবে সেই অপরাধ সে কখনোই করেনি, তাকে ফাঁসিয়ে তার জীবন নষ্ট করে দেওয়া হয়েছিল। সরকার হেনরি প্যাপিলনকে ফ্রান্সে ফিরে যাওয়ার অনুমতি দেয়। এরপর হেনরি নিজের জীবনের শেষ কয়েকটি বছর একজন স্বাধীন নাগরিক হিসেবে কাটায়। 29 জুলাই 1973 সালে তার মৃত্যু হয়ে যায় এবং এর সাথেই হেনরি প্যাপিলনের এই সত্য ঘটনা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন? অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।
আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।